আগের ক্লাসে আমরা সম্ভবত পলিমার পড়াইছিলাম। তো আজকে হচ্ছে দুইটা টপিক পড়াবো, একটা হচ্ছে হেলিকোপ্টার পাইলরি, আর একটা হচ্ছে আমাদের কম্পাইলোব্যাক্টার জেজুনি। ঠিক আছে না? তো হেলিকোব্যাক্টার পাইলরিটা আমরা প্রায় শুনি নামটা, এটা কারণ খুবই কমন একটা ব্যাকটেরিয়া। বিকজ প্রায় পোর্শন আপনি প্রায় কন্ডিশনটা শুনবেন, সেটা হচ্ছে পিউরি অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ। এই ডিজিজটার ক্ষেত্রে আমরা জানি যে এই স্পেসিফিক ব্যাকটেরিয়াটা একটা হিউজ ইটোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। স্পেশালি আমরা যদি বলি গ্যাস্ট্রিক আলসার ক্ষেত্রে প্রায় 70% কেজে, এবং আপনার ডিউডিনাল আলসার ক্ষেত্রে প্রায় 90% কেজে দেখা যায় হেলিকোব্যাক্টার এইচ পাইলোরি এই ব্যাকটেরিয়াটা সাধারণত আমার কজ হয়ে থাকে। আচ্ছা, ভালো কথা। তো এখন আমরা একটু হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে জানা ট্রাই করব। ওকে, ফার্স্ট অফ অল যে এইচ পাইলোরিটা এটা ইউজুয়ালি কোথায় পাওয়া যায়? আমরা সবাই জানি যেটা কমনলি পাওয়া যায় স্টোমাকে। আসলে সত্যিকার অর্থে এটা স্টোমাকে যতটা না বেশি পাওয়া যায়, এটা বেশি পাওয়া যায় ফার্স্ট পার্ট অফ দ্য ডিউনামে। এখন কোশ্চেন হচ্ছে কেন কেন আমরা বলতেছি না স্টোমাকে বেশি পাওয়া যায়, কেন ফার্স্ট পার্ট অফ দ্য ডিউনামে বেশি পাওয়া যায়, কেন আসলে? কারণ যদি আমরা বলতেছি যে এইচ পাইলোরিটা স্টোমাকে আপনি পাবেন, আপনি যদি স্টোমাক আলসার গুলো খেয়াল করে দেখেন, ওখানে বায়োপসি করেন, সাধারণত দেখা যায় 70% কেজে এইচ পাইলোরি পজিটিভ পাওয়া যায়। বাট আমি আগে বলেছি যে ডিউডিনাল আলসারের ক্ষেত্রে 90% কেজে এইচ পাইলোরি পজিটিভ হয়। সত্যিকার অর্থে যেহেতু এই ব্যাকটেরিয়া গুলা ফিকোরাল রুটে পাস করে, স্পেশালি ওরাল রুটে যায়, এদের পাথওয়েটা হচ্ছে ফার্স্টে এরা স্টোমাক দিয়ে পাস করা ট্রাই করে, কিন্তু স্টোমাকে এরা খুব বেশি সুবিধা করতে পারে না। হ্যাঁ, প্রাথমিক অবস্থায়, কারণ এরা সাধারণত অ্যাসিডিক পরিবেশে থাকতে পছন্দ করে না। এর জন্য এদের কিছু সার্ভাইভিং মেকানিজম আছে, যার মাধ্যমে তারা সাধারণত ওই পরিবেশটাকে নিজের করে নেয় এমন ভাবে যাতে করে তারা সেখানে সার্ভাইভ করতে পারে। কিন্তু ওরা যখন স্টোমাককে পাস করে ডিউডিনামে চলে যায়, তখন ওই পরিবেশটা ওদের জন্য সবচেয়ে সুইটেবল থাকে, এবং সেই কারণে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামে এদের প্রাচুর্যতা অনেক বেশি পাওয়া যায়। ওকে, আচ্ছা, যা হোক, তাহলে আমরা বলতেছি এটা ইউজুয়ালি স্টোমাকে পাওয়া যায়, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামে পাওয়া যায়, এবং সবচেয়ে কমন যে কাজটা শেয়ার করে তারা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক অ্যাজ ওয়েল অ্যাজ ডিউডিনাল লাইনিং করে। অর্থাৎ আমাদের যে গাট লাইনিং আছে, স্পেশালি আমাদের স্টোমাকের অথবা আমাদের ডিউডিনামের, কোনো কোনো ক্ষেত্রে জেজুনামের, যদি আমরা কোন একটা কি বলে অ্যানাস্টোমোসিস করে থাকি, গ্যাস্ট্রো জেজুনাল অ্যানাস্টোমোসিস গুলা, সেক্ষেত্রে জেজুনামে আমরা পেতে পারি। কি করে? সাধারণত এদের যে লাইনিং এপিথেলিয়াম আছে, সেই লাইনিং এপিথেলিয়ামের মধ্যে ইনফ্লামেশন করে সেখানে ফার্স্ট ইরোশন, পরবর্তীতে আলসার ফর্মেশন করে। প্রথমে ইরোশন, পরবর্তীতে আলসার ফর্মেশন করে। আমরা জানি সাধারণত ল্যামিনার প্রোপিয়া পর্যন্ত যে এক্সটেন্ড করে ইনফ্লামেশনটা, সেটা হচ্ছে ইরোশন। আর যদি সেটা মাসেল লেয়ার পর্যন্ত এক্সটেন্ড করে, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে যদি সেটা আলটিমেটলি আমার সাবমিউকোজা লেয়ার ক্রস করে ফেলে, তখন সেটা সাধারণত আমরা বলি আলসার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের এটা কি করে, আমাদের স্টোমাক ডিউনাল লাইনিং এ ইনফ্লামেশন করার মাধ্যমে সেখানে আলসার অ্যাজ ওয়েল অ্যাজ ইরোশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ আলসার ফর্মেশন করে। এখন জেনারেল কিছু ক্রাইটেরিয়া যদি বলতে চাই, এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়াগুলো আছে, এরা সাধারণত ইউএস পজিটিভ, অক্সিডেজ পজিটিভ, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালেজ পজিটিভ। অর্থাৎ মোটামুটি সব ধরনের এনজাইম এরা প্রোডাকশন করতে সক্ষম, এবং এরা হচ্ছে মাইক্রো অ্যারোফিলিক, অর্থাৎ এরা হাই টেম্পারেচারে থাকতে পছন্দ করে। অক্সিজেন লো থাকলে ভালো সার্ভাইভ করে, বাট তাদের সার্ভাইভ করার জন্য অক্সিজেন প্রয়োজন। মানে এরা অক্সিজেন সার্ভাইভ করতে ইউজ করে, কিন্তু লো অক্সিজেন ভালো এরা কি করতে পারে, মানে ফ্লোরিশ করতে পারে, এবং হাই টেম্পারেচার এরা পছন্দ করে। ইউজুয়ালি প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত এরা পছন্দ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কিছু জেনারেল ক্রাইটেরিয়া। আমরা সবাই জানি এটা কেন বলতেছি, এগুলো দরকার নেই আসলে, জাস্ট একটু জেনে রাখি। আমরা জানি যে আমাদের এপিথেলিয়াল লাইন যদি চিন্তা করি, বা আমাদের গাট ওয়াল যদি চিন্তা করি, তাহলে স্টোমাকের প্রাথমিক লেয়ার বা ইনার মোস্ট লেয়ার হচ্ছে আমাদের মিউকোজা, এবং এই মিউকোজাটা তিনটা পার্ট আছে। একটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার, তারপর হচ্ছে ল্যামিনার প্রোপিয়া, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে মাসকুলারিস মিউকোজা। ওকে, আমি আগে বলেছি যদি এপিথেলিয়াল লেয়ার ক্রস করে ইনফ্লামেশনটা ল্যামিনার প্রোপিয়া পর্যন্ত এক্সটেন্ড করে, এটা সাধারণত ইরোশন। আর যদি মাসেল লেয়ার ক্রস করে ফেলে, তাহলে সাধারণত সেটা আমাদের আলসার চলে যাবে। ঠিক আছে? এটার জন্য আমি জাস্ট ছবি দেখাইছি আপনাদেরকে। আর আমরা জানি যে আমাদের গ্যাস্ট্রিক যে এপিথেলিয়াম গুলো আছে, সেখানে অনেকগুলো গ্যাস্ট্রিক পিট আছে। গ্যাস্ট্রিক পিট মানে হচ্ছে যে এপিথেলিয়াল লেয়ার গুলা কিছুটা গর্ত গর্ত করে কিছু স্ট্রাকচার তৈরি করে, যেখানে প্রচুর পরিমাণ গ্ল্যান্ডুলার স্ট্রাকচার থাকে বা প্রচুর পরিমাণ সেল থাকে, যারা বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করতে সক্ষম। ওকে, তার অনেক রকমের সেল পাওয়া যায়, যেমন ফ্যাবুলাস সেল পাওয়া যায় যারা মিউকাস সিক্রেশন করে, হ্যাঁ, যেটা প্রোটেকশনে আমাদের গ্যাস্ট্রিক যে ওয়ালটা আছে, সেই গ্যাস্ট্রিক ওয়ালটাকে প্রোটেক্ট করে ফ্রম দা ইরোসিভ অ্যাকশন অফ দা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। তারপর হচ্ছে প্যারাটাল সেল, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করে। চিপ সেল, যেটা পেপসিনোজেন প্রোডাকশন করে, যেটা আলটিমেটলি পেপসিনে কনভার্ট হয়।
এবং আমাদের প্রোটিন গুলাকে ব্রেক করতে সাহায্য করে। জি সেল স্পেশালি ইম্পর্টেন্ট বিকজ এটা একটা স্পেশাল নিউরো এন্ডোক্রাইন সেল যেখান থেকে প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিন প্রোডাকশন হয়। এবং আমরা এটাও জানি গ্যাস্ট্রিন হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের প্যারাটাল সেলগুলোকে স্টিমুলেট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করতে সাহায্য করে। তাহলে কোনো কারণে জি সেল প্রোডাকশন যদি মানে জি সেল যদি এক্সেসিভলি স্টিমুলেশন হয় এবং জি সেলের কারণে যদি গ্যাস্ট্রিন প্রোডাকশন অনেক বেশি বেড়ে যায়, তাহলে আলটিমেটলি এই গ্যাস্ট্রিন গুলা কি করে আমাদের প্যারাটাল সেলগুলোকে এত বেশি স্টিমুলেশন করে যে এখান থেকে প্রচুর পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন হয়। অ্যাজ আ রেজাল্ট ওই পেশেন্টের ওখানে আলসার ফর্মেশন হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে পরবর্তীতে সেটা। আচ্ছা, এবং এখানে একটা কন্ডিশন আছে আমরা বলি জলিঙ্গার ইলিসন সিনড্রোম। এই স্পেসিফিক কন্ডিশনটা দেখা যায় যে আমাদের গ্যাস্ট্রিন যে সেল প্রোডাকশন সেলগুলো আছে জি সেলগুলো আছে সেখানে কিছু বিনেন কার্সিনোমা ডেভেলপ করবে, বিনেন কার্সিনোমা বলবো না, বিনেন টিউমার ডেভেলপ করে, যে টিউমারগুলো আলটিমেটলি কি করে আমার প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিন প্রোডাকশন করে যেটা পরবর্তীতে আলসার ফর্মেশন করে এমনকি ক্যান্সার তৈরি করতেও সক্ষম। ঠিক আছে, আচ্ছা হোয়াটএভার, এটা আমাদের প্যাথোলজি টপিক, আমরা চাচ্ছি না। এখন যাই হোক, আমরা এইচ পাইলোরির কথা যদি বলি এটা কিভাবে ছড়ায়, অনেকগুলো রুটে ছড়াতে পারে, যেমন ফিকোরাল রুটে ছড়ায়, গ্যাস্ট্রোরাল রুটে ছড়ায়, অ্যাজ ওয়েল এস আমাদের ওরাল মানে কিসের মাধ্যমে যে ওরাল রুটে ছড়াতে পারে। ঠিক আছে, কমন ফ্যাক্টর আর কি। তাহলে এগুলো সাধারণত দেখা যায় যে কন্টামিনেটেড ফুড ওয়াটার হ্যাঁ সেগুলোর মাধ্যমে ছড়াতে পারে। এগুলা প্রসেসগুলো আমি আগে বলেছি হয়। এখন আসেন যখন এটা স্টোমাকে প্রবেশ করে তখন কি হয়, আমি বলেছি যে এরা ইউজুয়ালি হ্যাঁ অ্যাসিডিক পরিবেশ পছন্দ করে না, এরা সাধারণত অ্যাসিডিক পরিবেশ পছন্দ করে না। কিন্তু আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রচুর পরিমাণ থাকে স্টোমাকে। তাহলে যখন এরা স্টোমাকে দিয়ে পাস করা ট্রাই করে তখন তো তারা তো সেখানে সার্ভাইভ করার কথা না। ওরা কিন্তু স্টোমাকে থাকা পছন্দ করে না, থাকার উচিত না, কারণ আমি আগে বলেছি যে এরা লেস অ্যাসিডিক পরিবেশে থাকতে পছন্দ করে অথবা এরা হাই অ্যাসিডিক এনভায়রনমেন্ট পছন্দ করে না। কিন্তু আমাদের স্টোমাক হচ্ছে একটা হাই অ্যাসিডিক এনভায়রনমেন্ট সমৃদ্ধ একটা অর্গান। তাহলে এখানে কিভাবে ওরা অবস্থান করে, এর জন্য ওদের কিছু স্পেশালিটি আছে। আমরা বলেছি যে ওরা ইউরিয়াস পজিটিভ, অক্সিডেজ পজিটিভ, ক্যাটালেস পজিটিভ, অর্থাৎ অনেক রকমের এনজাইম ওরা কন্টেইন করে। তাহলে এই যে ইউরিয়াস পজিটিভ আছে অর্থাৎ ইউরিয়াস এনজাইম প্রোডাকশন করে, এই ইউরিয়াস এনজাইমের মাধ্যমে ওরা ইউরিয়াকে ব্রেক করে ফেলে এবং ইউরিয়া ব্রেকডাউন করার মাধ্যমে ওরা প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া প্রোডাকশন করে। এবং আমরা জানি অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রোডাকশন করে, যেটা ওয়ান কাইন্ড অফ সল্ট। এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যখন ফর্মেশন হয় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলা নিউট্রালাইজ হয়ে যায়। অর্থাৎ আমাদের এই যে স্পেশালিটি, আমাদের এই যে কি বলে এইচ পাইলোরি, এইচ পাইলোরি কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলোকে নিউট্রালাইজ করে ফেলে। এইচ পাইলোরি কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলোকে নিউট্রালাইজ করে ফেলে। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া ও তো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে ফেলতেছে, তাহলে ওরা কিভাবে গ্যাস্ট্রিক ইরোশন ফর্মেশন করে। ওই যে বিষয়টা হচ্ছে যে ওরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইরোশন করে প্রাথমিক অবস্থায়, কিন্তু পরবর্তীতে ওরা গ্যাস্ট্রিক সেল মানে জি সেলগুলোকে স্টিমুলেট করে ফেলে এবং প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিন প্রোডাকশন হয়, যেটা আলটিমেটলি পরবর্তীতে এইচ সেল প্রোডাকশন বাড়ায় দেয়। ওকে, আর এটা মানে এমন না যে এরা শুধুমাত্র মানে এইচ পাইলোরি গুলা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করার মাধ্যমে আলসার করে, ঠিক তা না। ওরা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করার মাধ্যমে আলসার প্রোডাকশন করে না। ওরা আসলে যে কাজটা করে, ওরা আসলে প্রোটেক্টিভ মেকানিজম অফ দ্য স্টোমাককে ডিস্টর্টেড করে ফেলে। ওকে, আমাদের বডিতে আমরা কি জানি, আমাদের যে স্টোমাকে যখন আলসার ফর্মেশন হয়, যাকে আমরা পিউরি বলি, এই আলসার ফর্মেশন ক্ষেত্রে দুটো স্পেসিফিক টার্ম আছে। একটা হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম অফ দ্য স্টোমাক, আর একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর অফ দ্য স্টোমাক। কিছু ফ্যাক্টর আছে যারা স্টোমাকে আলসার প্রোডাকশন করতে সাহায্য করে, আর কিছু ফ্যাক্টর আছে যারা আলসার প্রোডাকশনকে প্রিভেন্ট করে, যেমন আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন, মিউকাস সিক্রেশন, এগুলো কি করে প্রিভেন্ট করে। তাহলে এইচ পাইলোরি আসলে এইচসিএল প্রোডাকশন করার মাধ্যমে আলসার প্রোডাকশন করে না, অর্থাৎ ওরা অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরকে স্টিমুলেট করে না। ওরা যে কাজটা করে, ওরা হচ্ছে প্রিভেন্টিভ যে মেকানিজমটা আছে, স্টোমাকের প্রোটেক্টিভ যে মেকানিজম আছে, সেই মেকানিজমটাকে নষ্ট করে দেয়। অ্যাজ আ রেজাল্ট আমার প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন কম হয়, মিউকাস সিক্রেশন কম হয়, অ্যাজ আ রেজাল্ট কি হয়, ওখানে আলসার ফর্মেশন হয়। আর এছাড়া কি করে ওরা ওরা গ্যাস্ট্রিক যে সেলগুলো আছে সেই সেলগুলোকে ইনফ্ল্যাম করে ফেলে। ঠিক আছে, ওরা গ্যাস্ট্রিক সেলগুলোকে ইনফ্ল্যাম করার ক্ষমতা রাখে। হ্যাঁ, এমন কিছু তারা প্রসেস অবলম্বন করে যার মাধ্যমে ওরা গ্যাস্ট্রিক সেলগুলোকে বা ডিউরিনাল সেলগুলোকে ইরিটেট করে ফেলে এবং সেখান থেকে ইনফ্লামেশন করে আলটিমেটলি আলসার বা ইরোশন ফর্মেশন করে। ওকে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে ওরা সাধারণত ইউরিয়াস প্রোডাকশন করার মাধ্যমে ইউরিয়াকে ভেঙে ফেলে এবং কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া প্রোডাকশন করে, এবং অ্যামোনিয়া কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলোকে ব্রেক করে ফেলে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রোডাকশন করে, যেটা ওয়ান কাইন্ড অফ সল্ট, এবং এজ এ রেজাল্ট এইচসিএল প্রোডাকশন কমে যায়, এবার এইচসিএল গুলো নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে আমরা আগে বলেছি যে ওরা এমন পরিবেশে অবস্থান করতে পছন্দ করে যেখানে অ্যাসিড কন্টেন্ট কম থাকে। তাহলে আলটিমেটলি ওরা কিন্তু অ্যাসিড কন্টেন্ট কমাই ফেলছে, এবং এই জন্যই ওরা কিন্তু ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামে সবচেয়ে বেশি পরিমাণ থাকে। কেন? আমরা জানি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম যেহেতু স্টোমাকের পার্ট না, স্টোমাকের পরবর্তীতে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম এটা স্টোমাকের কাছাকাছি অবস্থান, এবং এখানে কিন্তু অ্যাসিডিক কোনো এনভায়রনমেন্ট নাই। এই জন্য এটা একটা অ্যালকালাইন পরিবেশ, এবং এখানে প্রচুর পরিমাণে অ্যালকালাইন যে কি বলে যে কম্পোনেন্ট গুলো আছে যেমন বাইকার্বনেট, এগুলো কিন্তু আলটিমেটলি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম থেকে পাস করে চলে আসে। তাহলে এই জায়গাটা একটা সুপ্রিম জায়গা, যে জায়গায় এইচ পাইলোরি গুলো প্রপারলি অবস্থান করে।
একদিক দিয়ে এটা খুব কাছাকাছি স্টোমাক থেকে, তাহলে কি হচ্ছে যে ওরা স্টোমাকের ব্যারিয়ারটা ঠিক ক্রস করে এখানে চলে আসতে পারতেছে। আর 2 নম্বর হচ্ছে এখানে অ্যাসিড কন্টেন্ট আসতে পারতেছে না, বা আসলেও তারা বাইকার্বনেট দ্বারা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, এবং আসলেও কি হচ্ছে এই জায়গায় কিন্তু বাইকার্বনেটের আধিক্য বেশি। আমরা জানি স্মল ইন্টেস্টাইনে বাইকার্বনেট বা অ্যালকালাইন পরিবেশের আধিক্য বেশি। অ্যাজ আ রেজাল্ট তারা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে, স্পেশালি যেখানে ডিউডেনাল ক্যাপ থাকে সেখানে ওদের সার্ভাইভিং ক্যাপাবিলিটি বেশি, এই জন্য ওরা এখানে খুব বেশি পরিমাণ থাকতে পছন্দ করে। ওকে, আচ্ছা এখন আসে কিভাবে ওরা বিভিন্ন ডিজিজ প্রোডাকশন করে, কি কি ভিরুলেন্স ফ্যাক্টরের মাধ্যমে ওরা ডিজিজ প্রোডাকশন করতে সক্ষম। তাহলে ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে প্রথম যেটা মাথায় রাখতে হবে, দুইটা স্পেশাল জিনের কথা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ভ্যাকে আর একটা হচ্ছে ক্যাগে। একটা হচ্ছে ভ্যাকে আর একটা হচ্ছে ক্যাগে, এই দুটো মাথায় রাখতে হবে। তাহলে ভ্যাকে মানে কি, এক্সোটক্সিন ভ্যাকিউলেটিং সাইটোটক্সিন জিন এ, এই জিনের মাধ্যমে যে টক্সিনটা তারা প্রোডাকশন করে, এই টক্সিনটার কাজ হচ্ছে আমাদের স্টোমাক সেল অথবা ডিউডিনাল সেলের যে এপিথেলিয়াল সেলগুলো আছে সেই সেলগুলোকে ইনফ্লেম করে ওই সেলগুলোকে মেরে ফেলে, ওকে, নেক্রোজ করে ফেলে, এবং আলটিমেটলি সেখানে আলসার প্রোডাকশন করে। তাহলে এক্সোটক্সিন ভ্যাকিউলেটিং সাইটোটক্সিন এ, এই ধরনের প্রোটিনগুলো এই ধরনের টক্সিনের কাজ হচ্ছে সরাসরি সরাসরি এপিথেলিয়াল সেলগুলোকে ইনফিলট্রেট করে ডিস্ট্রয় করে ফেলা, এটা হচ্ছে প্রথম কাজ। আর সেকেন্ড হচ্ছে ক্যাগে জিন, এই ক্যাগ এ জিনের মাধ্যমে যে প্রোটিনটা প্রোডাকশন হয়, ক্যাগ এ মানে হচ্ছে সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জিন এ, এই ক্যাগ এ জিন এর মাধ্যমে যে প্রোটিনটা সে প্রোডাকশন করতেছে তার কাজটা কি, তার কাজ হচ্ছে ইন্টারফারেন্স উইথ অ্যাটাচমেন্ট বিটুইন এপিথেলিয়াল সেল, অর্থাৎ এই জিনটার মাধ্যমে যে প্রোটিন তৈরি করতেছে সেই প্রোটিনটার মাধ্যমে আমার এইচ পাইলোরি গুলা এই এপিথেলিয়াল সেলগুলোর সঙ্গে অ্যাটাচ করতে পারতেছে, অর্থাৎ অ্যাটাচমেন্ট গুলাকে অনেক ভালোভাবে তারা কি করতেছে, সাহায্য করতেছে, মানে ওরা ইজিলি এই প্রোটিনগুলোর মাধ্যমে খুব ভালোভাবে দৃঢ়ভাবে আমার গ্যাস্ট্রিক সেল অথবা ডিউডিনাল সেলগুলোর সঙ্গে অ্যাটাচ হচ্ছে। তাহলে যখনই অ্যাটাচমেন্ট হবে তখনই ওই সেলগুলোকে ইনফিলট্রেট করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে, এবং আলটিমেটলি কি হবে, ওখানে ইনফ্লামেশন হবে, ইমিউন রেসপন্স কাজ করবে, ইরোশন হবে, আলটিমেটলি ওখানে আলসার হবে। তাহলে ফার্স্টে গ্যাস্ট্রাইটিস হবে, পরবর্তীতে আলসার, ফার্স্টে ইরোশন হলে গ্যাস্ট্রাইটিস হবে, পরবর্তীতে কি হবে, আলসার হবে। এবং এই সমস্যাটা হচ্ছে এটা ক্রনিক ইনফেকশন হইতে থাকবে, একবার মানে হবে, আবার এটা কি হবে, স্পন্টেনিয়াসলি রিজলিউশন হবে, হিলিং হবে, আবার হিলিং হবে, আবার হিলিং হবে। তাহলে যখনই ক্রনিক কোন ইরিটেশন হয়, কোনো একটা জায়গায় যদি ক্রনিক ইরিটেশন হয় তখন কি হয়, ওখানকার জিনগুলো মিউটেট হয়ে যায়, এবং জিনগুলো যখন মিউটেট হয়ে যায় তখনই আলটিমেটলি ওখান থেকে কি হয়, বিভিন্ন রকমের আমার কার্সিনোমা বা ক্যান্সার প্রোডাকশন হওয়ার চান্স বেড়ে যায়। তাহলে আলটিমেটলি যখন এই ক্রনিক ইনফ্লামেশনের কারণে ওই জায়গার সেলগুলো কন্টিনিউয়াসলি ইরিটেট হতে থাকে, জিনগুলো মিউটেট হতে থাকে, তখনই বিভিন্ন রকমের ক্যান্সার প্রোডাকশন হয়। যেমন বি সেল থেকে হয় মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, আমরা বলি মল্ট লিম্ফোমা, অথবা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সেলগুলো থেকে হয় অ্যাডিনোকার্সিনোমা। তাহলে আলটিমেটলি এই ক্রনিক ইনফ্লামেশনের কারণে আমার মল্ট লিম্ফোমা হতে পারতেছে, মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু লিম্ফোমা, অথবা অ্যাডিনোকার্সিনোমা, যেটা আমাদের গ্ল্যান্ডুলার স্ট্রাকচার থেকে হয়। আমরা জানি অ্যাডিনো কথার অর্থ গ্ল্যান্ড, অর্থাৎ এখানে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার থেকে কার্সিনোমা ডেভেলপ করতেছে। তাহলে আমরা পাচ্ছি কি, যেটা একদিক দিয়ে অ্যাটাচমেন্টে সাহায্য করতেছে, মানে এইচ পাইলোরি গুলোকে ক্যাগে জিনের মাধ্যমে যে প্রোটিন প্রোডাকশন করতেছে তার মাধ্যমে সেলগুলোর সঙ্গে অ্যাটাচমেন্টে হেল্প করতেছে। 2 নম্বর হচ্ছে ভ্যাকের মাধ্যমে যে টক্সিন প্রোডাকশন করতেছে সেই টক্সিনগুলোর মাধ্যমে তারা সরাসরি সেলগুলোকে ডিস্ট্রয় করে ফেলতেছে। আর যেহেতু এখানে কন্টিনিউয়াসলি ইনফ্লামেশন হয় প্লাস হিলিং হয়, মানে সাইমালটেনিয়াস প্রসেস চলতে থাকে, ক্রনিক ইনফ্লামেশন হয়, অ্যাজ আ রেজাল্ট একটা সময় গিয়ে এখানকার যে জিনগুলো আছে, সেলুলার যে জিনগুলো আছে সেই জিনের মধ্যে মিউটেশন ঘটে, এবং বিভিন্নভাবে লং টাইম গিয়ে আরেকটা সময় কি হয়, এখানে ক্যান্সার প্রোডাকশন হয়। ঠিক আছে, এই জন্য আমরা বলি যে গ্যাস্ট্রিক আলসার বা পিউরি হচ্ছে আমার প্রিম্যালিগনেন্ট কন্ডিশন, অর্থাৎ এখান থেকে পরবর্তীতে ক্যান্সার হওয়ার চান্স থাকে। আচ্ছা, এছাড়া কি হয়, যখন আমি কি বলেছিলাম যে এখানে যখন ইনফ্লামেশন হয় তখন তারা জি সেলগুলোকে স্টিমুলেট করে ফেলে, ওকে, তারা কিন্তু জি সেলকে স্টিমুলেট করে ফেলে, এবং যখনই জি সেলগুলো প্রচুরভাবে স্টিমুলেট হয় তারা প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিন প্রোডাকশন করতে থাকে, এবং গ্যাস্ট্রিনের স্পেশালিটি হচ্ছে যে তারা প্যারাটাল সেলগুলোকে প্রচুর পরিমাণে স্টিমুলেট করা শুরু করে এবং হিউজ অ্যামাউন্টের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করতে থাকে। তাহলে একদিক দিয়ে তারা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতেছে, অন্য দিক দিয়ে তারা নিজেরাই আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করতে হেল্প করতেছে। তাহলে একদিক দিয়ে তারা প্রিভেন্টিভ মেকানিজম গুলোকে ডিস্ট্রয় করতেছে, অন্য দিক দিয়ে তারা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতেছে, আবার অন্য দিক দিয়ে তারা কি করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করতেছে। এভাবে করে তাদের কি করতে হয়, একটা পুরো একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে ফেলে। ঠিক আছে, এবং এখান থেকে দেখা যায় যে পরবর্তীতে কি হয়, আমার কর্পাস গ্যাস্ট্রাইটিস মানে আমার গ্যাস্ট্রিক আলসার ফর্মেশন হচ্ছে, আবার গ্যাস্ট্রিক ইরোশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবং বলা হয়, আমি কি বলেছিলাম যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের সবচেয়ে কমন জায়গা যেখানে আমার কি হয়, যে আমার এই সেলগুলো মানে এইচ পাইলোরি গুলো অবস্থান করে, এবং মনে রাখতে হবে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের সেলে প্রচুর পরিমাণ জি সেল পাওয়া যায়। তাহলে আলটিমেটলি দেখা হয় যে এখানে এখানকার সেলগুলো স্টিমুলেট হয়ে প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিন প্রোডাকশন করে। ঠিক আছে, এবং আলটিমেটলি দেখা যায় এখানকার
ইনফ্লামেশনের জন্য এই জায়গায় মানে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম স্পেশালি আমাদের যে ক্যাপ এরিয়াটা আছে সেখানে আমার ইনফ্লামেশন হচ্ছে, সেখানে ইরোশন হচ্ছে, সেখানে আমার আলসার হচ্ছে। তাহলে যদি আমার স্টোমাক বডিতে আলসার হয় তাহলে সেটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রিক আলসার, আর যদি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম আলসার হয় সেটাকে আমরা বলতেছি ডিউডেনাল আলসার, আর একসঙ্গে বলতেছি পেপটিক আলসার ডিজিজ। ওকে, এবং এমন হয় যে অনেক সময় আলসারের মানে কোয়ালিটি এত বেশি হয় বা আলসার গুলো এত লং টাইম ধরে চলতে থাকে যে একটা আলসার হইতে 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 সেটা সেরোজাকে ফুটা করে ফেলে, তখন কি ডেভেলপ করে, পারফোরেশন ডেভেলপ করে। এই জন্য দেখবেন পিউডির একটা কমন কমপ্লিকেশন হচ্ছে পারফোরেশন। তাহলে পিউডির ক্ষেত্রে অনেকগুলো কমপ্লিকেশন আছে, একটা হচ্ছে পিউডি থেকে কি হতে পারে, আমার পিউডি থেকে আমার আলসার হতে পারে, পিউডি থেকে মানে পিউডি থেকে আমার পারফোরেশন হতে পারে, পিউডি থেকে আমার ব্লিডিং হতে পারে, পিউডি থেকে আমার কি বলে এমনকি স্টিনোসিস হতে পারে, যেটা আমরা বলি কি আমার ওই যে পাইলোরিক স্টিনোসিস, যেটা সেটাও কিন্তু হতে পারে, হ্যাঁ, গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন যেটাকে বলি। তো এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ দা এইচ পাইলোরি। আচ্ছা, এবং বলা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে প্রায় অধিকাংশ মানুষের বডিতে কিন্তু এইচ পাইলোরি থাকে, কিন্তু সবার ক্ষেত্রে তারা কিন্তু সিমটম প্রোডাকশন করতে পারে না। এখন ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে যখন ক্যাগে এবং ব্যাগ মানে অনেক রকমের স্টেজ আছে, যাদের মধ্যে ক্যাগে বা ব্যাগ এ এই ধরনের জিনের প্রাধান্য আছে বা এই ধরনের জিনগুলো বেশি অ্যাক্টিভেটেড, তারাই মূলত কি করে সিমটম ক্রিয়েট করে। বাট অন্যান্য যাদের মধ্যে এই ধরনের জিনগুলো নাই, অ্যাবসেন্ট, তারা সাধারণত তেমন কোনো স্পেসিফিক কোনো প্যাটার্ন বা স্পেসিফিক কোনো সিমটম প্রোডাকশন করতে পারে না। তাহলে যারা ক্যাগে বা ব্যাগে জিন প্রোডাকশন করে, যারা ক্রনিক ইরিটেশন করে, ক্রনিক ইনফেকশন ডেভেলপ করে, সেই সকল পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে, কি আমার আলসারের জন্য হার্টবার্ন হতে পারে, যাকে আমরা পাইরোসিস বলি। তারপর শর্টনেস অফ ব্রেথ, যখন ইনফেকশন অনেক বেশি হবে, হ্যাঁ, পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে তার মানে ব্যথার জন্য সে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তারপর ক্ষুধামন্দ হবে, বা যে সাইটোকাইন রিলিজ হবে, সাইটোকাইন রিলিজ হয় কি হয়, কনস্টিটিউশনাল ফিচার হয়, পেশেন্টের ওয়েট লস হবে, তারপর হচ্ছে পেশেন্টের অ্যানোরেক্সিয়া হবে, ভমিটিং হতে পারে, তারপর হচ্ছে হেডেক হতে পারে, ম্যালাইস হতে পারে, ফিভার হতে পারে, বিভিন্ন রকমের সিমটম গুলো করতে পারে। আর যদি কি হয় যে সে যদি লং টাইম ধরে কি হয়, আমার ব্লাড ভেসেল গুলোকে ইরোড করে ফেলে, হ্যাঁ, আলসার কারণে, তখন কিন্তু ব্লিডিং হবে, ব্লিডিং হওয়ার কারণে কিন্তু কি হয়, আমাদের মেলেনা হয়। মেলেনা মানে হচ্ছে যে এই অল্টার ব্লাড গুলা, কারণ আমাদের স্টোমাকটা অনেক উপরে, তো স্টোমাক থেকে যখন ব্লিডিং হয় এবং এই ব্লিডিং সাবস্টেন্স গুলা বা ব্লাড গুলা যখন আলটিমেটলি সম্পূর্ণরূপে স্টোমাক ক্রস করে, স্মল স্টোমাক ক্রস করে যেতে থাকে, তখন তারা কি হয়ে যায়, আমার ডাইজেস্টেড হয়ে যায়। এবং ডাইজেস্টের কারণে কি হয় যে আমাদের যে ব্যাকটেরিয়া, আমাদের যে ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিন গুলো আছে, তারা অক্সিডাইজড হয়ে যায় এবং তারা ব্ল্যাকিশ কালার ডেভেলপ করে। ওকে, তখন যারা পায়খানা দিয়ে বের হওয়ার ট্রাই করে, তখন সেটা ব্ল্যাকিশ একটা কি অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে, যেটা আমরা মেলেনা বলি। এটা একটা কজ হতে পারে। তাহলে মেলানা আমরা কি পাই যাবে, মেলানা পাইতে পারি। তাহলে যেহেতু ব্লাড লস হচ্ছে, পেশেন্টটা কিন্তু আবার অ্যানিমিয়া হতে পারে। আবার এই যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা আবার আয়রন খেতে পছন্দ করে, তারা আয়রন গুলোকে সিকুইস্ট্রেট করে ফেলে, ফলে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে পেশেন্টের ব্লাড লসের কারণে অ্যানিমিয়া হতে পারে, আবার আয়রন ডেফিসিয়েন্সির কারণে কিন্তু অ্যানিমিয়া হইতে পারে। ঠিক আছে, আর আলসারের জন্য পেশেন্টের এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন হতে পারে, তারপর ব্লাড ভমিট হতে পারে, অথবা পিসিসির সঙ্গে ওই যে ব্ল্যাক কালারের পায়খানার সঙ্গে মানে ব্ল্যাক কালারের ব্লাড যেতে পারে। ঠিক আছে, আর যদি কোন কারণে পারফোরেশন হয়ে যায় তাহলে কি হবে, পেশেন্টের পারফোরেশনের কারণে পেরিটোনাইটিস ডেভেলপ করবে, প্রচন্ড ব্যথা হবে। এছাড়া পেশেন্টের পেইনটা ইউজুয়ালি ডায়াফ্রামকে ইরিটেট করে, ফলে ডায়াফ্রামের পেইনগুলো কি আমাদের লেফট শোল্ডারে কি হয়, রেফার্ড হয়, পেশেন্টের লেফট শোল্ডার রিজনে পেইন হতে পারে। ঠিক আছে, এবং আমরা যদি একটা এক্সরে করি, আমরা বোথ ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে কি পাবো, এয়ার পাবো। ওকে, আচ্ছা, এরকম সিম্পল। ডায়াগনোসিস কিভাবে করতে পারি, আমরা জানি যে আমাদের এইচ পাইলোরি ডায়াগনোসিস করার জন্য ডেভিডসন অনুযায়ী দুই ধরনের প্রসিডিউর আছে, একটা হচ্ছে ইনভেসিভ প্রোটোকল আর একটা হচ্ছে নন ইনভেসিভ প্রোটোকল। তো নন ইনভেসিভের মধ্যে কিছু টেস্ট আছে, যেমন হচ্ছে আমাদের ইউরিয়া ব্লাড টেস্ট, তারপর হচ্ছে আমাদের ফিকাল অ্যান্টিজেন টেস্ট, এগুলো হচ্ছে নন ইনভেসিভ প্রোটোকল। আর ইনভেসিভের মধ্যে আছে বায়োপসি, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনভেসিভ প্রোটোকল। আর কালচার আছে, কালচার হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। ওকে, আচ্ছা, এরকম অনেকগুলো টেস্ট আছে যার মাধ্যমে আমরা কি করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। আর আলসার হয়েছে কিনা, হ্যাঁ, বা আমার এটাকে আলসার নাকি অন্য কোনো কন্ডিশন, নাকি পারফোরেশন আছে কিনা, হ্যাঁ, অথবা ব্লিডিং হচ্ছে কিনা দেখার জন্য আমরা আপার জি এন্ডোস্কোপি করতে পারি। আর আমরা আপার জি এন্ডোস্কোপির সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক বায়োপসি করতে পারি, যেহেতু এটা একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন, ক্যান্সার হওয়ার চান্স আছে, তাহলে ক্যান্সার হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা গ্যাস্ট্রিক বায়োপসি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবং ক্লিনিক্যাল সিমটম যদি না থাকে তাহলে ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই। আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা ক্লিনিক্যাল সিমটম থাকে, আমরা সাধারণত ট্রিপল থেরাপি বা কোয়াড্রাপল থেরাপি দিয়ে থাকি। ট্রিপল থেরাপির মধ্যে কি থাকে, সাধারণত দুইটা অ্যান্টিবায়োটিক থাকে আর একটা প্রোটন পাম্প ইনহিবিটর থাকে। আর কোয়াড্রাপল থেরাপির মধ্যে দুইটা অ্যান্টিবায়োটিক থাকে, একটা পিপিআই থাকে আর একটা বিসমাথ সলিউশন থাকে। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা কি করে ট্রিটমেন্টটা করে থাকি। ঠিক আছে, এগুলো ফার্মাকোলজি ডিটেইলস আলোচনা করা হয়েছে, তো এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। ঠিক আছে, সো ইট ইজ অল অ্যাবাউট এইচ পাইলোরি। এতটুকু জানলে হবে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট টপিকস না, আমি সেগুলো টাচ করার ট্রাই করতেছি, বাট নট সো ইম্পর্টেন্ট টপিক, বাট পড়ে থাকলে কোনো সমস্যা নেই, পড়ার ট্রাই করবেন। এর পাশে কম্পাইলোব্যাক্টার জেজুনি। ওকে, তো কম্পাইলোব্যাক্টার জেজুনি ইটস নট সো ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট টপিক না, বাট আমি জাস্ট পড়ে দিচ্ছি। আজকে সম্ভবত আমাদের 18 নম্বর ক্লাস। তো আমি আসলে জানি না ক্লাস নিতে পারবো কিনা, কারণ অনেক প্রেশার অবস্থা চলে আসতেছি, টাইম পাচ্ছি না আমি ক্লাস নেওয়ার জন্য। যাক, আমরা প্রায় 18টা ক্লাস নিচ্ছি, এটা অনেক, আমি অনেক যথেষ্ট ট্রাই করে 18টা ক্লাস কিন্তু আসছি, এটাও আলহামদুলিল্লাহ। তো আমি সময় পেলে ক্লাস করবো, যে ক্লাসগুলো নেওয়ার জন্য। তো কম্পাইলোব্যাক্টার জেজুনি খেয়াল করে দেখেন। ফার্স্ট অফ অল কম্পাইলোব্যাক্টার জেজুনি এই ওয়ার্ডটাকে যদি ভাঙি, তাহলে কম্পাইলো কথাটা তো কার্ভ, ব্যাকটেরিয়া
এটা ওয়ার্ডশেপ ব্যাকটেরিয়া, কার্ভ রড অ্যাজ ওয়েল এজ জেজুনি, মানে জেজুনামে অবস্থান করে। তাহলে এই ব্যাকটেরিয়াটা ইউজুয়ালি জেজুনামে অবস্থান করে। জেজুনাম হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট, যেটা ডিওডেনাম এবং আইলিয়ামের মাঝখানে অবস্থান করে, এবং এর কি করে ইউজুয়ালি জেজুনামকে ইরিটেট করে আমাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস বা আমাদের যে কমন যে গাটের যে ইনফ্লামেশনটা সেটা ডেভেলপ করে। অর্থাৎ কমন কজ অফ দ্য গ্যাস্ট্রোএন্টারাইটিস হচ্ছে কম্পাইলোব্যাক্টার জেজুনি। ওকে, আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই যে এটা কিভাবে ছড়ায়, বলা হচ্ছে ফিকোরাল রুটে ছড়ায়। হ্যাঁ, ফিকোরাল কিভাবে ছড়ায়? সাধারণত আমাদের যে গরুর দুধের মাধ্যমে ছড়াতে পারে, কারণ আমরা যেহেতু ফিকোরাল রুটে ছড়ায়, গরু যেহেতু ঘাস খায় বা মুরগি যেহেতু জঙ্গলে হাঁটাহাঁটি করে থাকে, হ্যাঁ, তখন দেখা যায় তারা ওখান থেকে এই ব্যাকটেরিয়া গুলাকে গ্রহণ করে। ওকে, অ্যাজ এ রেজাল্ট কি হয়, কি যদি আমার র বা আন্ডার কুকড পোল্ট্রি মিট গুলা খায়, অথবা আমার আনপাস্টুরাইজ মিল্ক যেগুলো আছে, যেগুলোকে প্রসেস করা থাকে না, সেই ধরনের মিল্ক গুলো খেয়ে থাকে, তখন দেখা যায় যে আলটিমেটলি কি হয়, পেশেন্টের এই ব্যাকটেরিয়াটা তার বডিতে প্রবেশ করে। ঠিক আছে, এটা ফিকোরালি ছড়ায়। এরপর হচ্ছে যে ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে স্পেশালি হচ্ছে ফ্ল্যাজেলা, যেটার মাধ্যমে সে মুভমেন্ট করতে পারে, আর হচ্ছে ফিমরিলাইক কি বলে ফিলামেন্টস, যেমন হচ্ছে PEB1 এবং CADF, এই ধরনের ফিমরির মাধ্যমে সে অ্যাটাচমেন্টে সাহায্য করে। ঠিক আছে, আর একটা স্পেশালিটি হচ্ছে যে এদের একটা স্পেশাল টক্সিন প্রোডাকশন করে, যাকে আমরা সাইটোলিথাল ডিসডেন্টিন টক্সিন বলি। এই টক্সিনটার কাজ হচ্ছে তারা জেজুনাম সেলগুলোকে সরাসরি ইনফিল্ট্রেট করে এবং সরাসরি ইনফ্লামেশন করে ফেলে, এবং আলটিমেটলি ইনফ্লামেশনের কারণে ওইখানে একটা স্পেশাল কন্ডিশন ডেভেলপ করে, যাকে আমরা টক্সিক মেগাকোলন বলি। তো টক্সিক মেগাকোলনটা আসলে কি, যে যখন আমার জেজুনামের সেলগুলো ইরিটেট হয়ে যায় বা ইনফ্ল্যামড হয়ে যায়, তখন ইনফ্ল্যামের কারণে আমার জেজুনাম সেলগুলার মানে অ্যাক্টিভিটি কমে যায়। হ্যাঁ, এবং জেজুনাম আগের মতো প্রপারলি পেরিস্টালসিস করতে পারে না, ফলে জেজুনামটা আস্তে আস্তে করে ডাইলেট হওয়া শুরু করে। দেখা যায় যদি জেজুনামটা মোর দেন 6 সেন্টিমিটার থেকে ডাইলেট করে ফেলে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি টক্সিক মেগাকোলন। দেয়ার আর টু মেগাকোলন, ওয়ান ইজ কনজেন্টাল মেগাকোলন বা হার্শম্যান ডিজিজ, এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে টক্সিক মেগাকোলন, যখন জেজুনামের সাইজ মোর দেন 6 সেন্টিমিটার বা ডায়ামিটার মোর দেন 6 সেন্টিমিটার ক্রস করবে, এবং এটার আন্ডারলাইন কজ একটা ইনফ্ল্যামেটরি অর্গানিজম থাকবে, তখন সেটাকে আমরা টক্সিক মেগাকোলন বলি। এবং মানে এটা না যে শুধুমাত্র কম্পাইলোব্যাক্টেরিয়া জেজুনি টক্সিক মেগাকোলন করে, আরো অনেক ব্যাকটেরিয়া আছে যারা টক্সিক মেগাকোলন করে। মেন বিষয়টা হচ্ছে যে এখানে টক্সিক মেগাকোলন করার জন্য একটা স্পেশাল টক্সিনের প্রয়োজন, সেটা বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন টক্সিন প্রোডাকশন করতে পারে, বাট এক্ষেত্রে আমাদের যে টক্সিনটা কাজ করে সেটা হচ্ছে সাইটোলিথাল ডিসটেন্ডিং টক্সিন, যেটা আলটিমেটলি ডিরেক্টলি ইনফ্ল্যামেটরি করে আমার জেজুনাল সেলগুলোকে। অ্যাজ এ রেজাল্ট প্রচুর পরিমাণ ইনফ্ল্যামেশন হয় এবং টক্সিক্যালি মেগাকোলন ডেভেলপ করে। ঠিক আছে, আচ্ছা, এবং কি হয় আলটিমেটলি এই টক্সিন মেগাকোলন থেকে এগুলো ব্লাডে চলে যায়, ব্যাকটেরিয়া ডেভেলপ করে। ঠিক আছে, এবং দেখা যায় এদের যে কম্পোনেন্টস গুলো, এদের যে সেল ওয়াল কম্পোনেন্ট গুলো আছে, এই সেল ওয়াল কম্পোনেন্টের বিরুদ্ধে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেম গুলো কিছু স্পেশাল অ্যান্টিবডি প্রোডাকশন করা ট্রাই করে। দেখা যাচ্ছে কমনলি যে অ্যান্টিবডি প্রোডাকশন হয় তার নাম হচ্ছে অ্যান্টি গ্যাংলিওসাইড অ্যান্টিবডি। ওকে, এবং এই অ্যান্টিবডিটা মানে এটা যদি কোনো কারণে আপনার বডি অ্যাটাক করে, এই ধরনের জেজুনাল কম্পাইলোব্যাক্টার জেজুনি যদি কোনোভাবে আপনার ব্লাডে চলে আসে এবং ব্লাডের প্রোটেক্টিভ মেকানিজমের কারণে, অর্থাৎ আমাদের যে ইমিউন সেলগুলো আছে তারা যদি কোনো কারণে আমার এই জেজুনাল সেলগুলার মানে কম্পাইলোব্যাক্টার জেজুনাল বিরুদ্ধে হ্যাঁ আমার অ্যান্টিবডি প্রোডাকশন করে ফেলে, অনেক সময় ভুলবশত তারা এমন কিছু অ্যান্টিবডি প্রোডাকশন করে যেটা আমাদের গ্যাংলিয়নের অ্যান্টিজেনকে অপোজ করে, অর্থাৎ আমরা বলি অ্যান্টি গ্যাংলিওনোসাইড অ্যান্টিবডি। অর্থাৎ আমাদের যে পেরিফেরাল নার্ভ, আমরা জানি যে গ্যাংলিয়ন গুলো হচ্ছে পেরিফেরাল কালেকশন অফ দা সেল বডি। ঠিক আছে, নিউরনের সেল বডি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই গ্যাংলিয়ন গুলোর বিরুদ্ধে তারা অ্যান্টিবডি প্রোডাকশন করে ফেলে ভুলক্রমে। তখন এই কারণে কি একটা ডিজিজ ডেভেলপ করে, তাকে আমরা বলি জিবিএস বা গুলিয়ান ব্যারি সিনড্রোম। এরদিন দেখবে যে জিবিএস এর মধ্যে একটা প্রমোট হিস্ট্রি হচ্ছে তার এন্ট্রো গ্যাস্ট্রোএন্টারাইটিস, মানে জিবিএস এর পেশেন্টদের ক্ষেত্রে প্রথমে অবস্থায় তাদের গাট ইনফ্লামেশন দেখা যায়, গ্যাস্ট্রোএন্টারাইটিস দেখা যায়, তার পরবর্তীতে জিবিএস ডেভেলপ করে। তো কেন হয়, বোঝা যাচ্ছে যে কম্পাইলোব্যাক্টার জেজুনি যখন ব্লাডে প্রবেশ করে তখন তাদের কম্পোনেন্টের বিরুদ্ধে ভুলক্রমে আমাদের সেলগুলা বা বি সেলগুলা এমন কিছু অ্যান্টিবডি প্রোডাকশন করে যারা আমাদের গ্যাংলিওসাইডের বিরুদ্ধে কাজ করা শুরু করে। ওকে, এবং গ্যাংলিওনোসাইডের বিরুদ্ধে যখন কাজ করা শুরু করে, এটা স্পেশালি পেরিফেরাল নার্ভের অংশ, আলটিমেটলি আমাদের পেরিফেরাল নার্ভগুলার ফাংশনাল কোয়ালিটি লস হয় এবং সেখান থেকে এটা ডিজিজ ডেভেলপ করে, যেটা আমরা জিবিএস বা গুলিয়ান ব্যারি সিনড্রোম বলি। ঠিক আছে, আচ্ছা, এছাড়া দেখা যায় চারটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অর্থাৎ এদের বিরুদ্ধে যে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, এমন কিছু অ্যান্টিবডি প্রোডাকশন হয় যেগুলো গিয়ে কি করে আমাদের যে জয়েন্টস গুলো আছে সেই জয়েন্টস গুলোর মধ্যে অ্যাকুমুলেট করা শুরু করে, এবং জয়েন্টস এর মধ্যে অ্যাকুমুলেট করা শুরু করলে দেখা যায় ওখানে ইনফ্লামেশন হওয়া শুরু করে, এবং আলটিমেটলি দেখা যায় ওই জয়েন্টটা সোয়েল হয়ে যায় এবং সেখান থেকে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ডেভেলপ করে। নরমালি আমরা জানি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো মানে কন্ডিশন আছে, যেমন তার রেটিনাইটিস হয়। ঠিক আছে, স্পেশালি পেশেন্টের প্রিভিয়াসলি কোনো সেক্সুয়াল হিস্ট্রি থাকতে পারে, মানে সেক্স কি বলে আনসেফ সেক্সুয়াল হিস্ট্রি থাকতে পারে,
অথবা পেশেন্টের প্রিভিয়াসলি কোনো একটা গাট ইনফ্লামেশনের কোনো একটা হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সিমটম কি হতে পারে বলছি, সাধারণত এটা ইনফ্লেম করা আপনার বডিতে ঢোকার 1 থেকে 7 দিনের মধ্যে এটা সিমটম ক্রিয়েট করে। সাধারণত ফিভার, মাসেল পেইন, ম্যালাইস, হেডেক, এই সকল কনস্টিটিউশনাল ফিচারগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, এছাড়া কি হতে পারে, যেহেতু গ্যাস্ট্রোএন্টারাইটিস করে তাহলে ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেইন এবং আপনার গাট সেলগুলোকে ইনফ্লেম করার কারণে প্রপারলি অ্যাবজর্পশন হবে না। অ্যাজ আ রেজাল্ট পেশেন্টের কি হয়, ওয়াটারি এবং ব্লাডি ডায়রিয়া হতে পারে কোন কোন ক্ষেত্রে, ঠিক আছে। আর কমপ্লিকেশন হিসেবে কি বলছিলাম, টক্সিক মেগাকোলন হতে পারে। আর টক্সিক মেগাকোলন হলে কি হবে, যেহেতু নামই টক্সিক, অর্থাৎ বডিতে টক্সিন ডেভেলপ করে, হ্যাঁ, আপনার বডিতে হাই পোটেনশিয়াল ডেভেলপ করে, এটাকে কার্ডিও ডেভেলপ করে, ঠিক আছে। এবং বাউলের গাট মুভ মোটিলিটি কমে যায়, পেরিস্টালটিক প্রক্রিয়া কমে যায়, ফলে গাট গুলো ফুলে ওঠে, হ্যাঁ, পেট গুড়গুড় করে, ব্লোটিং ডেভেলপ করে, তো বাউল সাউন্ড কমে যায়, ঠিক আছে। এছাড়া জিবিএস ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে কি হবে, আমরা জানি জিবিএস এর ক্ষেত্রে কি হয়, আমাদের অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয়, নিচ থেকে উপরের দিকে প্যারালাইসিস হয়। সবার প্রথমে পায়ের মাসেল গুলা, তারপর আস্তে আস্তে করে অ্যাবডোমিনাল মাসেল গুলা, হাতের মাসেল গুলা, একটা সময় গিয়ে রেসপিরেটরি মাসেল গুলা ইনভলভ হয়ে পড়ে। দিস ইজ দ্য জিবিএস। আর যদি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হয় তাহলে জয়েন্ট পেন গুলো, স্পেশালি লার্জ জয়েন্ট পেন গুলা কি হয়, ইনফ্লেম হতে পারে। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করা হয়, সাধারণত কালচারের মাধ্যমে ডায়াগনোসিস করা হয়। আচ্ছা, ট্রিটমেন্ট, এটা সাধারণত ট্রিটমেন্টটা কেমন, স্পেশালি না, মেইন ট্রিটমেন্ট হচ্ছে ইলেক্ট্রোলাইট এবং কি হাইড্রেশন থেরাপি। অর্থাৎ যেহেতু প্রচুর পরিমাণ ডায়রিয়া হয়, পেশেন্টকে আমরা কি করতে হবে, হাইড্রেশন থেরাপি দিতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্টকে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স যদি থাকে সেটাকে কারেক্ট করতে হবে। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স থাকবেই ঠিক তা না, আমরা চেক করব, যদি থাকে তাহলে আমরা কারেক্ট করব, ঠিক আছে। আর যদি সিভিয়ার কন্ডিশনে চলে যায় তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, কমনলি আমরা ইরিথ্রোমাইসিন ইউজ করতে পারি, ঠিক আছে, কমনলি। এছাড়া সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে আবার মেট্রোনিডাজোল ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর প্রিভেনশন করার জন্য আমরা হ্যান্ড সোপ করব, প্রপারলি কুক মিট ইউজ করব, পাস্তুরাইজ মিল্ক ড্রিঙ্ক করব, কমন কথাবার্তা যেগুলো আমরা জানি সেগুলো। ওকে, সো ইটস অল অ্যাবাউট কম্পাইলেটর, যেগুলো এগুলো নট সো ইম্পর্টেন্ট টপিক, এই জন্য খুব বেশি এমফাসিস নিয়ে পড়ালাম না, খুব শর্টকাটে কথাগুলো বলে দিলাম, জাস্ট একবার যদি মনে রাখেন বা একবার শুনছেন এই খুব ভুলই হবে, বিকজ ইটস নট সো ইম্পর্টেন্ট টপিক, আমাদের জন্য এগুলো এত ইম্পর্টেন্ট না। ওকে, ওকে, ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।